আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়াহিদ স্কয়ার একাডেমির ধারাবাহিক আয়োজনের আজকের পর্বে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা শিখব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার। এই চার প্রকার হচ্ছে ডেসিমাল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। আজকে আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকারের রূপান্তর শিখব। ওকে, আচ্ছা, আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরকে তিনটা পার্টে ভাগ করে নিয়েছি। প্রথম পার্টে আমরা শিখব ডেসিমাল থেকে কিভাবে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়, এবং পার্ট 2তে আমরা শিখব কিভাবে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করা যায়, এবং পার্ট 3তে আমরা শিখব অক্টাল থেকে কিভাবে বাইনারি, বাইনারি থেকে কিভাবে অক্টাল, হেক্সা থেকে কিভাবে বাইনারি, বাইনারি থেকে কিভাবে হেক্সা, আবার সর্বশেষ অক্টাল থেকে কিভাবে হেক্সা, হেক্সা থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় সেটা আমরা শিখব। ওকে, তাহলে আমরা পার্ট 1 শুরু করি। এখানে দেখতে পাচ্ছি আমরা ডেসিমাল আছে এক সাইডে, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল আছে অন্য সাইডে। ওকে, এইভাবে লেখার কারণ কি? এভাবে লেখার কারণ হচ্ছে ডেসিমাল থেকে এদিকে রূপান্তরের নিয়ম একই, অর্থাৎ ডেসিমাল থেকে অক্টালে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে, ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম একই। ওকে, তাহলে আমরা যদি কোনোভাবে ডেসিমাল থেকে বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমাল কোনো একটা রূপান্তর শিখতে পারি, তাহলে আমরা ডেসিমাল থেকে এদিকে তিনোটাতে ওই একই নিয়মে রূপান্তর করতে পারবো। ওকে, এটা আমরা এখানে লিখতে পারি যেভাবে ডেসিমাল থেকে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমালে রূপান্তরের নিয়ম একই। ওকে, তাহলে আমরা ডেসিমাল থেকে কোনোভাবে এদিক দিয়ে একটা রূপান্তর শিখবো, তাহলে বাকি সব পারবো। ওকে, তাহলে আমরা প্রথমে ডেসিমাল থেকে বাইনারিটা শিখতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরটা আমরা প্রথমে শিখতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা তো জানি যে একটা পজিশনাল সংখ্যা রেডিক্স পয়েন্টের কারণে দুই ভাগে ভাগ হয়ে যায়। এই যে এটাকে আমরা রেডিক্স পয়েন্ট বলি, এই রেডিক্স পয়েন্টের আগেটাকে আমরা পূর্ণাংশ বলতাম, রেডিক্স পয়েন্টের পরেরটাকে আমরা কি বলতাম? ভগ্নাংশ। এটাকে আমরা ভগ্নাংশ বলবো, আর এটাকে আমরা কি বলবো? পূর্ণাংশ বলবো। ওকে, এক্ষেত্রে রূপান্তর আমরা যে করব, এই যে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে এক নিয়মে করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে অন্য একটা নিয়মে করতে হবে। ওকে, তাহলে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব, আগে পূর্ণাংশের নিয়মটা শিখব, তারপর হচ্ছে ভগ্নাংশের নিয়মটা শিখব। ওকে, আচ্ছা, তাহলে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে শিখি। ওকে, তাহলে আমরা একটা সংখ্যা নিই, সংখ্যাটা কত নিতে পারি? ধরেন 26 নিলাম। এটা একটা ডেসিমাল সংখ্যা, এখান থেকে আমরা যাব হচ্ছে বাইনারিতে পূর্ণাংশের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তো ডেসিমাল থেকে আমরা বাইনারিতে যাব। তো ডেসিমালের বেস হচ্ছে 10 আর বাইনারি বেস হচ্ছে 2। আমরা জানি ডেসিমালের বেস হচ্ছে 10 আর অক্টালের বেস হচ্ছে 8, বাইনারি বেস হচ্ছে 2 আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। ওকে, এই রূপান্তরের কাজগুলো করতে গেলে এই বেসগুলো একটু দরকার পড়ে। তো ঠিক আছে, কি দরকার পড়ে? বেস। তবে ডেসিমালের যে বেসটা আছে, ওই ডেসিমালের বেসটা দরকার পড়ে না, এটা কোথাও লাগে না, কোনো রূপান্তরে লাগে না। ওকে, আচ্ছা, তো আমরা এখন ডেসিমাল থেকে কোথায় যাচ্ছি? বাইনারিতে। কিসের ক্ষেত্রে? পূর্ণাংশের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন ডেসিমাল থেকে বাইনারিতে যাব। তাহলে কি করতে হয় আমরা একটু দেখি। ডেসিমাল থেকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, সেটা বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সা হোক, আমরা তো জানি ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা সব জায়গায় রূপান্তর নিয়ম একই। সেক্ষেত্রে ডেসিমাল থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব,
ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ওই ডেসিমাল সংখ্যাকে কি করতে হবে, ভাগ করতে হবে পূর্ণাংশের ক্ষেত্রে। যেহেতু আমরা ডেসিমাল থেকে এখন কোথায় যাচ্ছি, বাইনারিতে যাচ্ছি। বাইনারি বেস যেহেতু 2, এই 2 দ্বারা এই ডেসিমাল সংখ্যাকে কি করতে হবে, ভাগ করতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, ওকে। আর যদি আমরা ডেসিমাল থেকে কোথায় যেতাম, অক্টালে যাইতাম, তাহলে আমরা এখানে অক্টালের বেস যেহেতু 8 দিয়ে ভাগ করতাম। আর হেক্সাতে গেলে হেক্সার বেস যেহেতু কত 16 দিয়ে ভাগ করতাম। সামনে আমরা করব। ওকে, আচ্ছা, ওকে। তাহলে আমরা ভাগ করি 26কে 2 দ্বারা ভাগ করব। 26কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এক্ষেত্রে আমরা পাই হচ্ছে 2-র মধ্যে একবার যাবে, 2কে 2, তারপর হচ্ছে বাক্সের 0, এরপর হচ্ছে এদিকে 6 নামবে, তাহলে 6-এর মধ্যে কয়বার যাবে, আবার 3বার যাবে, 3 দ্বিগুণে 6, বাক্সের 0। ওকে, আচ্ছা, তাহলে ভাগ গেল কতবার, 13 বার, বাক্সেস কত, 0। তাহলে ভাগফল আমরা যেটা পাবো, এই ভাগফলটাকে আমরা এখানে বসাবো, আর যেটা বাক্সেস পাবো, বাক্সেসটা আমরা এখানে বসাবো। ওকে, এখানে আমাদের বাক্সেসটা সুন্দর করে রাখতে হবে, কারণ আমাদের অ্যান্সার হচ্ছে মূলত বাক্সেসটা। ওকে, আচ্ছা, এক্ষেত্রে একবার ভাগ করলে হবে না, ভাগ বারবার করতে হবে। এই যে 26, এটাকে ভাগ করতে করতে 0 করে ফেলতে হবে। ওকে, এই যে আমরা 26কে একবার ভাগ করলাম, 13 হইল। এভাবে বারবার আমরা কি করতে থাকবো, ভাগ করতে থাকবো। ওকে, আবার ভাগ করবো আমরা, আবার 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, এই ভাগটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখব, কারণ ছোট কাজ হলে আমরা মৌখিকভাবে করতে পারবো, যদি বড় কাজ হয় তাহলে ক্যালকুলেটরে করতে হবে। ওকে, তাহলে আমরা ক্যালকুলেটরে দেখব এর পরবর্তী ভাগটা। এখন আমরা কি করব, 13কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। এটা কিসের সাহায্যে করব, আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব। ওকে, আচ্ছা, আমরা ক্যালকুলেটরের সহযোগিতা নিই। 13কে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর আমাদের আনসার দেয় হচ্ছে 6.5। ক্যালকুলেটর কখনো ভাগফল ভাগশেষ আলাদা করে দেখায় না, তারা একসাথে একটা অ্যান্সার দেখায় দেয়। ওকে, কিন্তু আমার এখানে ভাগফল এবং ভাগশেষ আলাদা করে রাখতে হবে। এই যে আমরা এখন 13কে 2 দিয়ে কত ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, ক্যালকুলেটর আমাকে এই আনসারটা দিল। এক্ষেত্রে ভাগফল কোনটা, ভাগশেষ কোনটা? এক্ষেত্রে পয়েন্টের আগে যেটা আছে এটাকে ভাগফল, আর পয়েন্টের পরে যেটা আছে সেটা হচ্ছে কি, ভাগশেষ। তাহলে পয়েন্টের আগে কত আছে, এখানে 6 আছে, তাহলে এই যে এটাকে আমরা ভাগফল ধরতেছি, আর পয়েন্টের পরে যেটা আছে সেটা হচ্ছে কি, ভাগশেষ। তবে ভাগশেষটার পূর্ণমান বের করতে হবে। কি বের করতে হবে, পূর্ণমান। পূর্ণমান বের করতে হলে এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে ভাগ করছিলাম, এখন 2 দিয়ে গুণ করতে হবে। কাকে, ওই পয়েন্ট সহ মান যেটা আছে সেটা, পয়েন্ট সহ 5কে আমরা কত দিয়ে গুণ করব, আবার 2 দিয়ে গুণ করব, তাহলে ভাগশেষ পাচ্ছি হচ্ছে 1। এই একটাই আমরা এখানে ভাগশেষ হিসেবে দেখাবো। ওকে, আচ্ছা, এবার আবার ভাগ করব আমরা 2 দিয়ে। এখন 6কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, এটা আমরা মৌখিকভাবে করে ফেলতে পারতেছি। এই যে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দ্বিগুণে কত, 6, ভাগশেষ 0। তাহলে ভাগফল পাচ্ছি 3, ভাগশেষ হচ্ছে 0। ওকে, এভাবে আমাদের দেখাইতে হবে, ভাগফল এখানে, ভাগশেষ এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই 3কে আবার ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে। এখন এটা আমরা একটু ভাগ করে দেখি। 3কে আমরা কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2কে 2 একবার যাচ্ছে, তাহলে ভাগফল 1, ভাগশেষও 1। ঠিক আছে, তাহলে ভাগফল 1 পাইছে, এখানে বসাবো, ভাগশেষ 1 পাইছে, এখানে বসাবো। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আবার ভাগ করতে হবে, আবার ভাগ করলাম। এক্ষেত্রে আবার ভাগ করতে যাই দেখতেছি যে এটা ছোট পড়ে গেছে আর এটা বড়, মানে ভাজক বড়, ভাজ্য ছোট। তাহলে 1কে তো আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে ভাগ যাচ্ছে না। যদি ভাগ না যায় তাহলে এক্ষেত্রে আমরা এখানে 0 দিয়ে দিব, ভাগফলকে দিয়ে দিব, 0 দিয়ে দেব। যদি ভাগ না যায় তাহলে ভাগশেষ কি হবে, এইখানে যে মানটা আছে সেটা আমরা কোথায় বসাই দিব, ভাগশেষে বসাই দিব। ওকে, তাহলে ভাগ না গেলে এখানে 0 দিব, এখানে যেটা থাকে এটা কোথায় বসাই দিব, আমরা ভাগশেষে বসাই দিব। আচ্ছা, ওকে, আমাদের ভাগের কাজ শেষ। এখন আমরা অ্যান্সার নিব। অ্যান্সার হচ্ছে কোনটা, এখানে কি বলছিলাম, এই যে ভাগশেষ যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এই ভাগশেষগুলা। এই ভাগশেষগুলা অ্যান্সার হিসেবে নেওয়ার ক্ষেত্রে একটা আবার নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এগুলা নিচ থেকে উপরে নিতে হবে, অর্থাৎ নিচেরগুলো আগে লিখতে হবে, উপরেরগুলো পরে। সেজন্য নিচেরগুলোকে আমরা MSB বলবো আর উপরেরগুলোকে LSB বলবো। ওকে, অর্থাৎ অ্যান্সারটা হবে এরকম। সুতরাং 2, 6
এটা যদি ডেসিমেল হয় এটার বাইনারি হবে এই যে বাইনারি কোনগুলা অ্যান্সার কোনগুলা বলছি বাকশেষগুলো না, এই বাকশেষগুলোর ক্ষেত্রে নিচের থেকে উপরে যাইতে হবে, অর্থাৎ আগে নিচেরগুলো নিতে হবে। নিচে আমরা প্রথমে দুইটা 1 পাচ্ছি, এই যে 1 1 তারপর 0 তারপর 1 তারপর 0 1 0। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 2। এভাবে নিচ থেকে উপরে নিতে হবে। ওকে, আচ্ছা এখন আমরা ডেসিমাল থেকে কোথায় গেছি? বাইনারিতে গেছি। কিসের ক্ষেত্রে? পূর্ণাংশের ক্ষেত্রে। তাহলে ডেসিমাল থেকে বাইনারিতে গেছি, সেজন্য বাইনারি বেস দ্বারা ভাগ করছি, আমরা বাকশেষগুলো এখানে রাখছি, ভাগফলগুলো এখানে রাখছি। ঠিক সেমভাবে এখন যদি আমরা অক্টালে যাই, তাহলে ডেসিমাল থেকে অক্টালে গেলে 8 দিয়ে ভাগ করব, কারণ অক্টালে বেস হচ্ছে 8 যেহেতু হবে এখানে 8 দিয়ে ভাগ করবে। আর 16 হলে কত দিয়ে ভাগ করব, অর্থাৎ হেক্সাতে গেলে কত দিয়ে ভাগ করব? আমরা 16 দিয়ে ভাগ করব। ওকে, সেম প্রসেসে, যদিও আমরা একটা করে দেখব। আচ্ছা ওকে, আমরা এখন শিখলাম ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর পূর্ণাংশের ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশের একটা নিয়ম আছে আবার, এখন আমরা ভগ্নাংশের নিয়মটা শিখব। ওকে, আচ্ছা তাহলে আসি আমরা একটা ভগ্নাংশের নিয়ম শিখি। আচ্ছা, ভগ্নাংশের ক্ষেত্রে ওকে ধরে নিচ্ছি 375, এটা একটা ডেসিমেল সংখ্যা। এখান থেকে আমরা যাব হচ্ছে বাইনারিতে। ওকে, যেহেতু এখানে দশমিক আছে তার মানে এটা একটা ভগ্নাংশ সংখ্যা, এখান থেকে আমরা বাইনারিতে যাব। ওকে, তাহলে আমরা একটু সবসময় মনে রাখবো পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ, অর্থাৎ পূর্ণাংশ আর ভগ্নাংশ একটু বিপরীতভাবে চিন্তা করব, এটা ভাগ ওইটা গুণ। তাহলে পূর্ণাংশ যেহেতু ভাগ করছি, এখন ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? গুণ হবে। ওকে, আচ্ছা কিভাবে গুণ হবে? এই যে 375 এটাকে এখন 2 দিয়ে গুণ হবে, যেহেতু কোথায় যাচ্ছি আমরা? বাইনারিতে যাচ্ছি। বাইনারিতে যাচ্ছি মানে বাইনারি বেস দিয়ে কাজ হবে। তাহলে বাইনারি বেস যেহেতু 2 দিয়ে এখন আমরা কি করব? গুণ করব। পূর্ণাংশের ক্ষেত্রে কি করছিলাম? ভাগ করছিলাম, যে বেসে যাব সেই বেস দিয়ে ভাগ পূর্ণাংশের ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে সেই বেস দিয়ে গুণ। ওকে, আচ্ছা 0.372 কে আমরা 0.375 কে আমরা 2 দ্বারা গুণ করি। 3.375 ইন্টু 2, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 0.75। ওকে, আচ্ছা এরপরে এটাকেও বারবার গুণ করতে হয়, তো আবার গুণ করব আমরা 0.75 কে 2 দ্বারা গুণ করব, তাহলে সেক্ষেত্রে আনসার পাচ্ছি হচ্ছে 1.5। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আবার গুণ করতে হবে। এই গুণের ক্ষেত্রে অনেকে একটা ভুল করবে, ভুলটা হচ্ছে 1.5 যেটা ক্যালকুলেটরে আছে সেটার সাথে কত গুণ করে দিবে? 2 গুণ করে দিবে অনেকে। না, এটার সাথে এই যে এই 1.5 কে 2 দ্বারা গুণ করলে হবে না, এক্ষেত্রে 1টা বাদ ক্যালকুলেটর থেকে এটা মাইনাস করে অথবা রিমুভ করে আবার 0.5 লিখে এটার সাথে 2 গুণ করতে হবে, অর্থাৎ পয়েন্টের আগেরটা রাখা যাবে না। ওকে, তার মানে আমরা 0.5 কে কত দিয়ে গুণ করবো? যে 0.5 2, তাহলে 0.5 কে 2 দিয়ে গুণ করলে ক্যালকুলেটর আমাকে অ্যান্সার দেখা হচ্ছে জাস্ট 1 দেখায়। জাস্ট কি দেখায়? 1 দেখায়। তার মানে পূর্ণ সংখ্যা 1, পয়েন্টের পরে কিছু আসে নাই, জাস্ট 1 দেখানো মানে হচ্ছে পয়েন্টের আগেরটা 1 হচ্ছে, পয়েন্টের পরে কিছু নাই, 0। ওকে, আমাদের ভাগ শেষ। তাহলে এক্ষেত্রে আনসার কোনগুলা? এক্ষেত্রে আনসার হচ্ছে পয়েন্টের আগের গুলা। ঠিক আছে, আনসার কোনগুলা? পয়েন্ট দিছি না আমরা, পয়েন্টের আগের, এগুলো হচ্ছে অ্যান্সার। এক্ষেত্রে অ্যান্সারগুলো নিতে হবে উপর থেকে নিচে, পূর্ণাংশের বিপরীত। পূর্ণাংশে আমরা অ্যান্সারগুলো নিছিলাম নিচ থেকে উপরে, আর ভগ্নাংশে অ্যান্সারগুলো নিতে হয় উপর থেকে নিচে। সেজন্য উপরে হচ্ছে এমএসবি আর নিচে হচ্ছে এলএসবি, অর্থাৎ অ্যান্সারটা হবে এমন 0.375 যদি হয় ডেসিমাল, এটার বাইনারি হবে হচ্ছে 0.0, এই যে আগে 0 নিব, তারপরে 1, তারপর 1। এক্ষেত্রে অবশ্যই পয়েন্ট এটা দিতে হবে, মাস্ট, কারণ এটা ভগ্নাংশের অ্যান্সার, পয়েন্ট অবশ্যই দিতে হবে, এই যে উপর থেকে নিচে। ওকে, তাহলে আমরা এখন কি করছি? ডেসিমাল থেকে বাইনারি গেছি ভগ্নাংশের ক্ষেত্রে। ওকে, যেহেতু বাইনারিতে গেছি, বাইনারি বেস যেহেতু 2 দিয়ে আমরা গুণ করছি। অক্টালে গেলে 8 দিয়ে গুণ, হেক্সাতে গেলে 16 দিয়ে গুণ। ওকে, আচ্ছা এবার আমরা শিখব হচ্ছে পূর্ণাংশ এবং ভগ্নাংশ যদি একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা আমরা কীভাবে করব? পূর্ণাংশ এবং ভগ্নাংশ যদি একসাথে থাকে, একসাথে বলতে কেমন? ধরেন একটা সংখ্যা দিছে 20.34, এটা একটা সংখ্যা,
ডেসিমাল আছে, বলছে যে এখান থেকে কোথায় যাইতে, বাইনারিতে। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি পূর্ণাংশ আছে, ভগ্নাংশ আছে। এখন কি হবে? পূর্ণাংশ আর ভগ্নাংশ তো রূপান্তর নিয়ম তো একই না। সেক্ষেত্রে যেটা করতে হবে, পূর্ণাংশ করতে হবে এক সাইডে, ভগ্নাংশ করতে হবে অন্য সাইডে। এই সাইডে আমরা পূর্ণাংশ করব এই সাইডে, আর এই সাইডে করব হচ্ছে ভগ্নাংশ। ওকে, পূর্ণাংশ এবং ভগ্নাংশ একসাথে রূপান্তর করা যাবে না, আলাদা আলাদা কি করতে হবে? রূপান্তর করতে হবে। এক সাইডে পূর্ণাংশ করব, অন্য সাইডে কি করব? ভগ্নাংশ করব। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই যে 20 পূর্ণাংশের ক্ষেত্রে আমরা জানি কি করতে হয়? ভাগ করতে হয়। পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে কি দিয়ে ভাগ করব? আমরা যাচ্ছি কোথায়? ডেসিমাল থেকে বাইনারিতে। কোথায় যাচ্ছি? বাইনারিতে। বাইনারি বেস কত? 2 দিয়ে কি করব? আমরা ভাগ করব। ভাগ করে এদিকে ভাগশেষগুলা রাখতে হয়। তাহলে 20কে যদি 2 দিয়ে ভাগ করি 10, 10 দ্বিগুণে 20, 10 বার ভাগ যাচ্ছে, তাহলে ভাগশেষ হচ্ছে 0। ওকে, এই যে আমরা এখানে যদি দেখি 20কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 10 দ্বিগুণে কত? 20, ভাগশেষ হচ্ছে 0। ওকে, আচ্ছা, এই যে ভাগফলটা এখানে রাখছি, ভাগশেষ এখানে রাখছি। আবার ভাগ করব আমরা 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 5 দ্বিগুণে 10, ভাগশেষ 0। ওকে, আবার 2 দিয়ে ভাগ করলে 5-এর মধ্যে 2 কয়বার যাবে? 2 বার যাবে। 2 দ্বিগুণে 4, ভাগশেষ কত? 1। ওকে, আবার 2 দিয়ে ভাগ করব। আমরা যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে একবার যাবে, 2 2, ভাগশেষ হচ্ছে কত? 0। ওকে, এটা আমরা এভাবে করে দেখতে পারবো, ক্যালকুলেটরের সহযোগিতা নিয়ে করতে পারবো, অথবা আমরা যদি মৌখিকভাবে পারি এভাবে করতে পারবো। আমরা ক্যালকুলেটরে বা এভাবে কীভাবে করতে হয় সেটা তো আমরা আগেরটাও তো দেখছি। ওকে, এখন দেখতে পাচ্ছি এখানে 1, তাহলে এটাকেও ভাগ করতে হবে। এখন তো 1কে তো 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কি করতে হবে? এই যে এখানে ভাগফল আমরা 0 দিয়ে দিব, এইখানে যেটা 1 আছে সেটা কি হিসেবে দিয়ে দিব? ভাগশেষ হিসেবে দিয়ে দিব। ওকে, তাহলে আমরা ভাগের কাজ কমপ্লিট করলাম। এটার অ্যান্সার নিতে হবে কি করে? নিচ থেকে উপরে। ওকে, আচ্ছা, এবার পূর্ণাংশের কাজটা করে ফেলছি, এবার ভগ্নাংশের কাজটা করব। তাহলে ভগ্নাংশে পাচ্ছি আমরা 0.34। তাহলে আমরা জানি পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। তাহলে এখানে আমরা কি করব? গুণ করব। ওকে, তাহলে 0.34কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 0.34 × 2, তাহলে হচ্ছে 0.68 হয়। ওকে, আবার গুণ করব এটাকে 2 দ্বারা, তাহলে 2 দ্বারা আবার যদি গুণ করি 1.36 পাই। ওকে, আচ্ছা, আবার গুণ করব আমরা 2 দ্বারা। এক্ষেত্রে গুণ করার সময় অবশ্যই 1টা বাদ দিয়ে 0.36 এর সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে 0.36 × 2, তাহলে সেক্ষেত্রে আনসার পাচ্ছে 0.72। ওকে, আচ্ছা, এখানে একটা আবার কথা বলি, আমরা একটু আগে যে ভগ্নাংশের কাজটা করছিলাম সেটা এক পর্যায়ে গুণ করতে করতে 0 হয়ে গেছিল, কিন্তু এটার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে প্রায় সময় 0 হয় না, একবার ছোট হয় একবার বড় হয়। কেমন? এই যে 34 থেকে বড় হয়ে কত হয়েছে? 68 হয়েছে। আবার ছোট হয়ে কত হয়েছে? 36। আবার এখন কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। যদি এরকম বড় ছোট হতে থাকে তাহলে আমরা 3 থেকে 4 বার করে এখানে কি করব? ডট ডট দিয়ে দিব, বলবো যে এটা আসতে থাকবে, বছরের পর বছর যাবে, আসতে থাকবে। তো আমাদের তো অত সময় নেই, আমরা কি করব? আমরা যখন বুঝে যাব যে এটা একবার বড় হচ্ছে একবার ছোট হচ্ছে, তাহলে আমরা 3 থেকে 4 বার করে ডট ডট দিয়ে দিব, বলবো যে এটা এরকম চলতে থাকবে। ওকে, আচ্ছা, এবার এটার অ্যান্সার নিব আমরা কি? উপর থেকে নিচে। তাহলে উপরে হচ্ছে আমরা এমএসবি, নিচে দিচ্ছি এলএসবি, আর পূর্ণাংশের ক্ষেত্রে নিচ থেকে উপরে, সেজন্য নিচে হচ্ছে এমএসবি, উপরে হচ্ছে এলএসবি। ওকে, আচ্ছা, এখন পূর্ণাংশের কাজও করে ফেললাম, ভগ্নাংশের কাজও করে ফেললাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্সার দুটাকে একসাথে লিখতে হবে। ওকে, যেহেতু আমাদের আলাদা আলাদা তো চাইছে একসাথে, কিন্তু একসাথে করা যায় না, সেজন্য আলাদা আলাদা করতে হয়েছে। এখন অ্যান্সারটা আমরা একসাথে দেখাবো। কিভাবে দেখাবো? এই যে এইভাবে। সুতরাং বলবো কত? 20.34। এটা যদি ডেসিমাল হয়, এটার বাইনারি হচ্ছে এই যে আগে পূর্ণাংশটা লিখবো আমরা নিচ থেকে উপরে 10100 পয়েন্ট, আবার ভগ্নাংশে কত পাইছে? 010, উপর থেকে নিচে, তাহলে 010। যেহেতু আমরা এই কাজটা কমপ্লিট করিনি, এদিক দিয়ে যেহেতু আরও হবে, আরও কাজটা চলবে, তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা একটা কী করব? ডট ডট দিয়ে দিব, দেন শেষ। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে যদি পূর্ণাংশ ভগ্নাংশ একসাথে দিয়ে দেয়
তাহলে আমরা আলাদা আলাদা করব, অ্যান্সার দুইটাকে একসাথে জয়েন করে দিব। বুঝতে পারছি আমরা সবাই? ওকে, আচ্ছা, তাহলে আমরা বলছিলাম ডেসিমাল থেকে এদিকে যদি যে কোনো একটা রূপান্তর শিখতে পারি বাকি সব পারবো। এখন আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর শিখে গেছি, তাহলে অবশ্যই ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে একদম সহজেই রূপান্তর করতে পারবো। এখন আমরা সেগুলোও দেখবো। ওকে, আচ্ছা, এগুলো একটু মুছে দিচ্ছি আমরা। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা শিখবো হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি যেহেতু শিখে ফেলছি, এখন আমরা ডেসিমাল থেকে অক্টাল শিখবো। নিয়ম একই, এই যে বলা আছে ডেসিমাল থেকে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমালে রূপান্তরের নিয়ম একই। এই যে একই নিয়মে আমরা করব। তাহলে একটা আমরা ডেসিমাল সংখ্যা নিচ্ছি, একটু বড় থেকে নিই, 39.38। এটা একটা ডেসিমাল সংখ্যা। এখান থেকে আমাদের যাইতে বললো অক্টালে। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি পূর্ণাংশ দেখতে পাচ্ছি, ভগ্নাংশও দেখতে পাচ্ছি। এখন পূর্ণাংশ আর ভগ্নাংশ একসাথে করা যায় না, যেটা আমরা আগেটাতে দেখছি। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? পূর্ণাংশ আলাদা করতে হবে, ভগ্নাংশ আলাদা করতে হবে। ওকে, আচ্ছা, আমরা এই সাইডে আমরা পূর্ণাংশটা করে নিব, এই সাইডে আমরা ভগ্নাংশটা করে নিব। ওকে, আচ্ছা, তো পূর্ণাংশ পাচ্ছে হচ্ছে কত? 39, আর ভগ্নাংশ পাচ্ছে কত? 38। ওকে, আচ্ছা, এখানে আমরা এদিকে ভাগশেষ ফুল আগের নিয়ম। ওকে, আর এটা এদিকে গুণ। আচ্ছা, এখন আমরা ডেসিমাল থেকে কোথায় যাচ্ছি? অক্টালে। আমরা বলছিলাম ডেসিমাল থেকে যে বেসে যাব সেই বেস দিয়ে পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। এখন যেহেতু আমরা ডেসিমাল থেকে অক্টালে যাচ্ছি, অক্টালের বেস যেহেতু 8, এই পূর্ণাংশের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করব, এই ভগ্নাংশের ক্ষেত্রে 8 দিয়ে গুণ করব। তাহলে ডেসিমাল থেকে যে বেসে যাইতে হয় ওই বেস দিয়ে পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। আগের নিয়ম না? ওকে, আচ্ছা, এখন আমরা 39কে 8 দিয়ে কি করব? ভাগ করব। ওকে, আচ্ছা, ভাগটা আমরা ক্যালকুলেটরের সহযোগিতায় করি। তাহলে 39কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে ক্যালকুলেটরে আনসার হচ্ছে 4.875। ওকে, তাহলে আমরা তো এখানে ভাগফলটা আলাদা করে রাখবো এবং ভাগশেষটা আলাদা করে রাখবো। সেক্ষেত্রে এই যে পয়েন্টের আগে যেটা আসছে সেটাকে আমরা কি বলছিলাম? ভাগফল। এটা এখানে রাখলাম। তাহলে ভাগশেষটা এই পাশে রাখতে হবে। তাহলে ভাগশেষ হচ্ছে কত? পয়েন্ট সহ পরের মানটা। এক্ষেত্রে এই ভাগ শেষের পূর্ণ মানটা বের করতে হলে যেহেতু 8 দিয়ে ভাগ করে এটা পাইছি, এখন আবার 8 দিয়ে একটু কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কাকে গুণ করব আমরা? 0.87 অর্থাৎ 0.875 যা আছে 875, এটাকে আমরা কত দিয়ে গুণ করব? আবার কত দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ। ওকে, 8 দিয়ে গুণ করলে আমরা ভাগশেষ পাচ্ছে হচ্ছে কত? 7। ওকে, আচ্ছা, আবার ভাগ করব আমরা। এখন দেখতে পাচ্ছি 4, এটা ছোট মান, এটার তুলনায়, তাহলে তো ভাগ যাবে না। আমরা 4কে তো 8 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে আমরা কি করব? এখানে ভাগফল হিসেবে 0 দিব। এই যে এখানে 4 যেটা আছে সেটা কি হিসেবে দেখাবো? ভাগশেষ হিসেবে দেখাবো। ওকে, তাহলে আমাদের পূর্ণাংশের কাজ শেষ, 0 হয়ে গেছে। এক্ষেত্রে আনসারটা নিতে হবে কিভাবে? নিচ থেকে উপরে। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আমরা আনসারটা নিব নিচ থেকে উপরে। এমএসবি নিচে হবে, উপরে হবে এলএসবি। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে কি? গুণ। এখন আমরা গুণ করব। ওকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা গুণ করি। কত আছে? 0.38, এটাকে 8 গুণ করতে হবে কত দিয়ে? 8 দ্বারা। 8 দ্বারা যদি গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 3.04। ওকে, আচ্ছা, এই যে পয়েন্টের আগেরটা আমরা এই পাশে রাখি। এখন আবার গুণ করতে হবে। আবার গুণ করার সময় এই 3টা বাদ দিয়ে 0.04কে গুণ করতে হবে কত দিয়ে? 8 দিয়ে। ওকে, আচ্ছা, এই যে 0.04কে আবার গুণ করতে হবে কত দিয়ে? 8 দিয়ে। তাহলে 0.04কে 8 দিয়ে গুণ করলে আনসার আসা হচ্ছে 0.32। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকবার গুণ করি 8 দিয়ে। এটাকে আমরা 8 দিয়ে আরেকবার গুণ করব। আরেকবার গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে কত পাচ্ছি?
56 পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে যখন আমরা আবার কত দিয়ে গুণ করলাম, 8 দিয়ে গুণ করলাম, 2.56 আসলো। এখন প্রথমে 38 ছিল, এটাকে যখন 8 দিয়ে আমরা গুণ করছি 04 হলো, এটাকে যখন আবার 8 দিয়ে গুণ করছি আবার 32 হলো। তো প্রথমে বড় ছিল, বড় থেকে ছোট হয়েছে, তারপর আবার বড় হচ্ছে, তারপর আবার বড় হচ্ছে। তাহলে এটা এভাবে ছোট বড় হতে থাকবে, যার ফলে আমরা এটা কি করব না, আর করব না, এভাবে ডট ডট দিয়ে দেবো, এটা এভাবে আসতে থাকবে, ছোট বড় হতে থাকবে। এক্ষেত্রে আমরা আনসারগুলো কীরকম নিব বলছিলাম, উপর থেকে নিচে, সেজন্য উপরে আমরা দিব হচ্ছে কি এমএসবি এবং নিচে দিব হচ্ছে এলএসবি। ঠিক আছে, আচ্ছা, এখন পূর্ণাংশ আলাদা করলাম, ভগ্নাংশ আলাদা করলাম। আমাদের প্রশ্নে কিন্তু আলাদা ছিল না, একসাথে ছিল, কিন্তু একসাথে করা যায় না, সেজন্য আলাদা আলাদা করতে হয়েছে, আলাদা আলাদা করছি। এখন আনসারটা একসাথে লিখে দিব। সুতরাং 39.38 যদি হয় ডেসিম্যাল, এটার অ্যান্সার হচ্ছে কত? আগে পূর্ণাংশটা নেব 47, এই যে 47, তারপরে ভগ্নাংশ কত পাচ্ছি, প্রথমে 3, তারপর 0, তারপর 2, তাহলে 302 ডট ডট, এটা অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এভাবে আলাদা করব, একসাথে অ্যান্সারটা বসাই দিব। ওকে, আর জাস্ট যদি একটা পূর্ণ সংখ্যা হতো তাহলে এতটুকু দিয়ে শেষ, আর জাস্ট যদি ভগ্নাংশ হতো তাহলে এতটুকু দিয়ে শেষ। এখন দুইটা একসাথে তাকাতে আলাদা আলাদা করে অ্যান্সারটা আমরা একসাথে বসাই দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা করব, সেটা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। এটাও সেম নিয়ম, এই দুইটার মতো। তো আমরা ডেসিমাল থেকে কোথায় যাব? হেক্সাতে। আচ্ছা, একই নিয়ম। তাহলে আমরা একটা সংখ্যা নিতে পারি, ডেসিমাল সংখ্যাটা কত নেওয়া যায়? আমরা একটা ছোটো থেকে সংখ্যা নিই, এগুলো যেহেতু বুঝে গেছি। 31 নিচ্ছি, আর এদিকে 39 নিচ্ছি। এটা একটা ডেসিমাল সংখ্যা, বললো যে এখান থেকে কোথায় যাইতে? হেক্সাডেসিমালে যাইতে। ওকে, আচ্ছা, তাহলে এখানে পূর্ণাংশ পাচ্ছি, ভগ্নাংশ পাচ্ছি, একসাথে করা যাবে না, আলাদা আলাদা করতে হবে। এই পাশে আমরা পূর্ণাংশ করব, ওই পাশে আমরা ভগ্নাংশ করব। ওকে, আচ্ছা, তাহলে পূর্ণাংশ পাচ্ছে কত? 31। ওকে, আর ভগ্নাংশ পাচ্ছে কত? 39। আচ্ছা, তাহলে আমরা ডেসিমাল থেকে যে বেসে যাব সে বেস দিয়ে পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে কি গুণ, এটা আমরা সবাই জানি, ইতিমধ্যে আমরা অনেকটা শিখছি। তাহলে এখন ডেসিমাল থেকে যেহেতু হেক্সাডেসিমালে যাচ্ছি, হেক্সাডেসিমালের বেস যেহেতু কত? 16, সেজন্য পূর্ণাংশের ক্ষেত্রে 16 দিয়ে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে 16 দিয়ে গুণ। তাহলে আমরা 31কে আমরা কত দিয়ে ভাগ করব? 16 দিয়ে ভাগ। এটা আমরা ক্যালকুলেটরের সহযোগিতায় করি। ক্যালকুলেটর যদি করি আমরা কত পাই? 31 ডিভাইডেড বাই কত? 16। তাহলে ক্যালকুলেটর আমাদের অ্যান্সার দেয় হচ্ছে 1.9375। ওকে, আচ্ছা, তাহলে পয়েন্টের আগে কত আসছে? 1, তাহলে ভাগফল কত হবে? 1। আর পয়েন্টের পরে যেটা, সেটা হচ্ছে কি ভাগশেষ। তাহলে পয়েন্টের পরে এই যে মানগুলা, এগুলা মান, তাহলে এই ভাগশেষটা যদি বের করতে যায় তাহলে এটাকে আবার কত দিয়ে গুণ করতে হবে? এখন 16 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা 16 দিয়ে ভাগ করে এটা পাইছিলাম। তাহলে সেখান থেকে আমরা ভাগফল 1 পাচ্ছি, 1টা বসাই দিচ্ছি। আর পয়েন্টের পরেরটা ভাগশেষ, এটার পূর্ণমান বের করতে হলে আবার 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা 16 দিয়ে গুণ করি, তাহলে 16 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত? 15। ঠিক আছে, এই যে এটাকে যখন 16 দিয়ে গুণ করি কত আসে? 15। 15টা আমরা ভাগশেষ হিসেবে বসাই দিব। ওকে, আবার ভাগ করব আমরা। এখন তো আর ভাগ যাবে না, এই যে এটা 1 ছোট, এটা বড়, 1কে তো আমরা 16 দিয়ে কি করতে পারবো না? ভাগ করতে পারবো না। তাহলে আমরা এটাতে 0, ভাগ না গেলে 0 ভাগফল হিসেবে, আর এদিকে যেটা ছিল সেটা কি হিসেবে বসাই দিব? আমরা ভাগশেষ হিসেবে বসাই দিব। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, শিখতে হবে, সেটা হচ্ছে আমরা যেটা হেক্সাডেসিমাল আর এদিকে জাস্ট ডেসিমাল। হেক্সাডেসিমালে যেটা আমরা এ পাই, আমরা জানি হেক্সাডেসিমালে এ, বি, সি, ডি, ই এগুলো থাকে। হেক্সাডেসিমালে যখন এ পাই, সেটার যখন ডেসিমাল বের করি সেটা কত হয়? 10 হয়। ওকে, যেটা হেক্সাডেসিমালের এ, সেটা ডেসিমালের কত? 10। আর যেটা বি, সেটা হচ্ছে 11, সি হচ্ছে কত? 12,
আর ডি হচ্ছে কত 13, ই হচ্ছে কত 14, এফ হচ্ছে কত 15। ওকে, হেক্সাডেসিমালে এই যে এ থেকে এফ পর্যন্ত এই অ্যালফাবেটগুলো থাকে। ওকে, এগুলা ডেসিমাল মান হচ্ছে এগুলা। এক্ষেত্রে আমরা এর মান যদি 10 এটা মনে রাখতে পারি, সব মনে রাখতে পারবো। এগুলো একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এ মানে হচ্ছে 10, তাহলে বি মানে 11, তারপর হচ্ছে সি মানে কত 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। ওকে, এটা মনে রাখবো। এটা এই জন্য মনে রাখবো, এইখানে একটু দরকার হবে। এখন কিরকম, আমরা যখন হেক্সাডেসিমালে রূপান্তর করব, কোথায় রূপান্তর করব হেক্সাডেসিমালে, সেক্ষেত্রে হেক্সাডেসিমালে রূপান্তর করার সময় এই সংখ্যাগুলো যদি বাকশেষ বা পূর্ণ সংখ্যা হিসেবে আসে, এই যেদিকে আমরা যখন গুণ করব এদিকে সামনে যদি আসে, আর এখানে যদি বাকশেষ হিসেবে আসে, এই যে এইগুলা বাকশেষ হিসেবে যদি আসে, এগুলা না লিখে এগুলার হেক্সাডেসিমাল মানগুলা লিখতে হবে। ঠিক আছে, তাহলে বাকশেষ হিসেবে যদি আমরা এগুলা পাই, তাহলে এগুলা না লিখে কি লিখবো, এগুলা লিখবো হেক্সাডেসিমালের ক্ষেত্রে। যেহেতু এখানে আমরা 15 পাইছি, তাহলে 15 না লিখে আমরা এইখানে কি লিখবো, এফ লিখবো। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে বাকশেষ যদি হেক্সাডেসিমালের ক্ষেত্রে এগুলা আসে, এগুলা না লিখে এগুলার যে হেক্সাডেসিমাল মান সেগুলা লিখবো। যেমন এখানে 1 আসছে, এটা 1 না আসে যদি 10 হইতো, তাহলে আমরা এখানে এ বসাইতাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছি বিষয়টা। এখন আমরা এগুলোর অ্যান্সার নিব হচ্ছে নিচ থেকে উপরে এ। এবার আমরা ভগ্নাংশের কাজটা করব। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা কি করছি, পূর্ণাংশের ক্ষেত্রে আমরা ভাগ করছি। কি দিয়ে ভাগ করছি, হেক্সাতে যাচ্ছি, হেক্সার যে বেস 16 সেটা দিয়ে ভাগ করছি। এখন আমরা কোথায় যাব, ঠিক সেম হেক্সাতে যাব, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে। এখন কি করব, গুণ করতে হবে। ওকে, আচ্ছা আমরা গুণ করি। 0.39 ইন্টু 16, তাহলে আসে হচ্ছে 6.24। কত আসে, 6.24। এটাকে আবার গুণ করব আমরা 16 দিয়ে। তাহলে সেক্ষেত্রে গুণ করার সময় এই যে 0.24কে গুণ করব 6 বাদ দিয়ে, 6 বাদ দিয়ে দিব আমরা 0.24 ইন্টু কত 16। এক্ষেত্রে আসা হচ্ছে আবার 3.84। ওকে, আচ্ছা আমরা আরেকবার গুণ দিই। তাহলে এক্ষেত্রেও আবার যে গুণ দিব, তখন কাকে দিয়ে, এই যে 0.84কে 16 দিয়ে গুণ করব। 0.84 ইন্টু কত 16, এখন আসছে কত 13.44। ওকে, আচ্ছা এখানে কত চলে আসছে, 13 চলে আসছে না? এই 13টা রাখা যাবে না, 13 রাখা যাবে না। আমরা বলছি না, এই যে বাক্সের যদি এগুলা আসে, এগুলোর হেক্সাডেসিমাল মান বসাবো, আর এদিকে পূর্ণ মান, এই ভগ্নাংশের ক্ষেত্রে পয়েন্টের আগে যে মানগুলো আসে, সেক্ষেত্রে যদি এই যে এখান থেকে কোনো একটা আসে, সেগুলোর হেক্সাডেসিমাল মান বসাবো। যেহেতু এখানে 13 আসছে, আমরা 13 না লিখে কত লিখবো, ডি লিখবো। ওকে, এই 13টা না লিখে আমরা এখানে কি লিখবো, ডি লিখবো। ওকে, আচ্ছা আমরা আর করতেছি না, এটা দেখতেছি প্রথমে 39 থেকে ছোট হয়েছিল, আবার 84 হয়ে গেছে, বড় হয়ে গেছে, আবার ছোট হচ্ছে। এটা ছোট বড় হতে থাকবে, এই জন্য আমরা এটা ডট ডি দিব। ওকে, আচ্ছা এটার অ্যান্সার কি হবে, উপর থেকে নিচে, এমএসবি এলএসবি। ওকে, আচ্ছা এখন আমরা আলাদা আলাদা করলাম, অ্যান্সার দুইটাকে একসাথে করে দিব, অর্থাৎ 31.39 যদি হয় ডেসিমাল, এটার হেক্সাডেসিমাল কত, এই যে নিচ থেকে উপরে প্রথমে 1F বসাচ্ছি, পয়েন্ট কত, এদিকে কত পাইলাম, উপর থেকে নিচে 63D ডট ডট হেক্সাডেসিমাল। ওকে, আচ্ছা তাহলে আমরা পার্ট 1-এ কি শেষ করলাম, এখন ডেসিমাল থেকে অক্টাল বাইনারি হেক্সাডেসিমালে রূপান্তর শেষ করলাম। ওকে, আচ্ছা এক্ষেত্রে আমরা কি দেখতে পাইলাম, ডেসিমাল থেকে এই তিনোটাতে অক্টাল বাইনারি হেক্সাডেসিমালে রূপান্তরের নিয়মটা ছিল একই, জাস্ট ভিন্ন ছিল কোন জায়গায়, বাইনারিতে গেলে আমরা 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে গুণ করছি, আর অক্টালে গেলে 8 দিয়ে ভাগ করছি, 8 দিয়ে গুণ করছি, হেক্সাতে গেলে 16 দিয়ে ভাগ করছি, 16 দিয়ে গুণ করছি। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আশা করি সবাই বুঝছি, যদিও না বুঝে থাকি আমরা একটু পিছন থেকে আবার দেখব, আশা করি সবাই বুঝে যাব। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা এতটুকুই শেষ করতেছি, যেহেতু এটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। ইনশাআল্লাহ আমরা বাকিগুলা নেক্সট ভিডিওতে শিখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।